বসছে একটা এই এক মাসে মাইনাটা তো তোমার বেশি গেছে। আচ্ছা একটা কাজ করো, অঙ্ক বইটা বার করো। ও না না, অঙ্ক বই কেন, রাসায়নিক গণনা করো। ওরা লাস্টে পড়িও অঙ্ক পড়াও। না না এই 5 মিনিট লাগবে। শোনো কটা বাজে? বিষয়টা হচ্ছে যে শ্রেয়া 8:47। একটা সময় ছুটি দেবে না? তাহলে ছটা। সানের উপরে অ্যাসিড বলে কি হয়? সাদা হয়ে সাদা দাগ হয়ে যায় না? তার সঙ্গে যদি বেশি আসবে লেবু দিলেও ফেনা ফেনা উঠে যায়। আমার কাছে পেজ নাম্বার 21 একটা পড়াচ্ছে। পেজ নাম্বার 21 পড়েছে। তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে ঘটনাটা, বা মনে করো তোমার হাতে কাঠ আছে বা কাগজ আছে, এই কাগজটাকে তুমি আগুন ধরিয়ে দিলে বা কাঠে আগুন ধরিয়ে দিলে, কাঠ পুড়ে যাবে। তাহলে পুড়ে যাওয়াটা একটা কি ঘটনা? রাসায়নিক বিক্রিয়া। কেন? পুড়ে যাওয়া রাসায়নিক বিক্রিয়া না? কাঠ ছিল কয়লা হয়ে গেল বা ছাই হয়ে গেল, ছাই থেকে কাঠ হবে না, রাসায়নিক বিক্রিয়া। তাহলে এখন বিষয়টা হচ্ছে কি, রাসায়নিক বিক্রিয়ার এই জায়গাটা থেকে চলে এসে রাসায়নিক গণনা। মানে মনে করো কার্বন সি প্লাস O2, কার্বন আর অক্সিজেন, এখানে দু অণু লাগে। হ্যাঁ O2 মানে তো অক্সিজেন। হ্যাঁ, তাহলে কার্বন আর অক্সিজেন। আচ্ছা এখন ওদের কাজ করে তোমরা সহজে বুঝতে পারবে। এরা যখন রাসায়নিক বিক্রিয়া করছে তৈরি করবে কি CO2, কার্বন ডাই অক্সাইড তৈরি করলো। এখন যারা যারা রাসায়নিক বিক্রিয়া করলো, অংশগ্রহণ করলো, তাদের কি বলবো? বিক্রিয়ক। কি বলবো? বিক্রিয়ক। আর বিক্রিয়া করে যে পদার্থ তৈরি হলো তাদের বলা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। তাই তো? হয়ে গেল। তাহলে রাসায়নিক বিক্রিয়াতে যারা অংশগ্রহণ করে তাদের বলে বিক্রিয়ক, যারা তৈরি তাদের কি বলা হয়? বিক্রিয়াজাত পদার্থ। এখন বিষয়টা হচ্ছে যে এদের ওজন মাত্রা যদি তথ্য তৈরি করে, দেখো এখানে কত অণু কার্বন আছে? 1 অণু। বিক্রিয়াজাত পদার্থে কত অণু কার্বন আছে? 1 অণু। বিক্রিয়কে কত অণু অক্সিজেন আছে? 1 অণু। অণু 1, পরমাণু 2। আর বিক্রিয়াজাত পদার্থে কত অণু? 1 অণু আছে। তাহলে খেয়াল করে দেখো, যতগুলো অণু বা পরমাণু যা খুশি বলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করেছিল, দেখো বিক্রিয়াজাত পদার্থের মধ্যে একই পরিমাণে আছে, তাই না? আছে তো? কিন্তু আমি আরেকটা রাসায়নিক বিক্রিয়া দেখাই। তোমার লেখা আছে Fe মানে লোহা প্লাস H2SO4, Fe প্লাস H2SO4। তাহলে এক্ষেত্রে তৈরি কি হলো? FeSO4 প্লাস H2 গ্যাস, আকাশে ফুট করে উড়ে যায়। তাহলে এখন এক্ষেত্রেও দেখো Fe একটা ছিল, এখানে Fe একটা, SO4 মূলক এখানে একটা অণু ছিল, এখানে 1 অণু আছে। হাইড্রোজেন গ্যাস 1 অণু ছিল, এখানেও 1 অণু আছে। তো দুদিকে ভর একই আছে না আলাদা আছে? একই আছে। একই আছে। কি বুঝলে না? Fe মানে লোহা, যদি তার মধ্যে H2SO4 মেশানো হয় তাহলে হয় কি Fe টা SO4 এর সঙ্গে জুড়ে যায় আর হাইড্রোজেন আলাদা হয়ে গিয়ে গ্যাস আকারে উপরে উঠে যায়। হয়ে গেল? তাহলে এই ক্ষেত্রে দেখো Fe দিয়ে করা ছিল বিক্রিয়াজাত পদার্থে, সরি বিক্রিয়কে একটা, এদিকে একটা SO4 একটা, পুরোটা একটা, এখানে SO4 পুরোটা একটা, হাইড্রোজেন একটা, এখানেও একটা। কোনো বেশি হয়েছে কম হয়েছে না? আচ্ছা, তার মানে দেখতে পাচ্ছি কি যত পরিমাণ যদি ভর ধরে নি, এদের তো মানে এখনো লোহার ভর আছে কি নেই? আছে। লোহার অণুর ভর আছে কি নেই? আছে। তার মানে কি এদের সবারই ভর আছে। তাহলে যে পরিমাণ ভর রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, বিক্রিয়াজাত পদার্থের মধ্যে সেই পরিমাণ ভরে অবস্থান করছে। কিন্তু কিছু রাসায়নিক বিক্রিয়া আছে, যেমন মনে করো ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড মানে পাথরের চুন। ক্যালসিয়াম অক্সাইড মানে পাথরের চুন। যদি এটাকে আমি জলের মধ্যে মিশিয়ে দিই তাহলে তৈরি হবে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। প্রথমে জলটা ফুটবে, প্রচুর তাপ তৈরি হবে, তাই তো? যে সারা ফোটার পর সকালবেলা দেখা যাবে কি চুন থিতিয়ে পড়েছে উপরে, জলটা মানে পরিষ্কার জলটা দেখা যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে তৈরি হবে কি CaOH2, CaOH2 হয়ে গেল। আচ্ছা, প্লাস তৈরি হবে তাপ, তৈরি কি হবে? তাপ। তাহলে এই কি কি হলো দেখো, তাহলে তাপের সংকেত হয় না? Ca এখানে একটা ছিল, এখানে Ca কটা আছে? একটা। O কটা? একটা, দুটো, এখানে O দুটো, ব্র্যাকেটের মধ্যে একটাও, বাইরে টু, তাহলে O দুটো হয়ে গেল। হাইড্রোজেন এখানে দুটো ছিল, একটা, তাহলে এখানেও দুটো আছে কি নেই? এখানে তো একটা না, একটা কোথায়? একটা ব্র্যাকেটের মধ্যে, কিন্তু ব্র্যাকেটের বাইরে এইদিকে এদিকে এখানে দুটো H2। হাইড্রোজেন এখানে পরমাণু ধরো না, তাহলে দুটো পরমাণু আছে তো। তাহলে ওইখানে তো তাহলে ওই
ওই যে আরে, কার্বন আস্তে ডাইঅক্সাইড আস্তে যেটা আস্তে। বললে এখানে অক্সিজেন আকারে ছিল, অণু আকারে ছিল, এখানে অণু আকারেই আছে। আছে তো? এখানে তাহলে এখানে অণু আকারে ছিল, কিন্তু এখানে ভেঙে গিয়ে তো পরমাণু হয়ে গেল। তাহলে পরমাণু দুটো আছে কিনা দেখ, আছে। কিন্তু এখানে তাহলে এক্সট্রা যে জিনিসটা এলো, এটাই কি বলা হচ্ছে? তাপ তাপ। তাহলে তাপ কোথা থেকে তৈরি হয়? ওই দুটো বিক্রিয়াতে এক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার ফলে তৈরি হলো তাপ। তাপ। এক্ষেত্রে ক্যালসিয়াম আর অক্সিজেনের মধ্যে যে বন্ধন ছিল, বন্ধনগুলো ভেঙেছে। জলের মধ্যে যে বন্ধন ছিল, বন্ধনগুলো ভেঙেছে। ভেঙে তৈরি কি হয়েছে? তাপ তৈরি হয়েছে। ঠিক আছে? আচ্ছা, যেমন মনে করো এই যে C+O2, কার্বন প্লাস অক্সিজেন দিয়ে তৈরি হচ্ছে CO2। এর সময় কিন্তু তাপ তৈরি হয়। মানে কার্বন দিয়ে তৈরি একটা পদার্থ, যদি বলি কাগজ একটা কার্বন দিয়ে তৈরি পদার্থ হয়েছে। তারপরে মনে করো কাঠ একটা কার্বন দিয়ে তৈরি পদার্থ। তাহলে এগুলো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করেছে কখন? যখন নির্দিষ্ট পরিমাণ তাপ দেওয়া হচ্ছে। দেখো কাগজ তো এটা আগুন ধরে যাচ্ছে না, গ্যাস লাইট দিয়ে একটু ধরাবো, তারপরে ওটা পুরোটা জ্বলবে, তাই না? তাহলে এখানে এক্সট্রা কি পাওয়া যাচ্ছে? তাপ পাওয়া যাচ্ছে। এখান থেকে তৈরি হচ্ছে কি আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্ব। কি বলছে? আপেক্ষিকতাবাদ তত্ত্ব। আইনস্টাইন একটা কথা বললো যে দেখো, বিষয়টা হচ্ছে যে এক্ষেত্রে তোমাদের ভর মোটামুটি একই থাকছে, কিন্তু এই যে তাপ তৈরি হচ্ছে এটা কিন্তু ভর থেকে রূপান্তর হয়েছে। তাপটা কিসে রূপান্তর হয়েছে? ভর থেকে। মানে ধরে ধরো বলা হচ্ছে যে m ভরের কোনো বস্তু আছে, ধরো m ভরের কোনো বস্তু আছে, আছে, সেটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করলো, এক্সট্রা করে তোমার তাপ তৈরি হলো, মানে শক্তি তৈরি হলো। শক্তির ইংরেজি শক্তির ইংরেজি পাওয়ার হয়, এনার্জি। শক্তির ইংরেজি এনার্জি এনার্জি। তাহলে আমরা এনার্জি পেলাম, তাপ পেলাম, মানে কি এনার্জি পেলাম। আইনস্টাইন বলছে যে এই যে এনার্জি যেটা পেলাম সেটা ভর এবং তার সঙ্গে আলোর গতিবেগের স্কয়ারের গুণফলের সমান। কি বললো আইনস্টাইন? যে আমরা অতিরিক্ত যে শক্তিটা পাচ্ছি সেটা কি ভর এবং আলোর গতিবেগের সমান। না না, আলোর গতিবেগের বর্গের সমান, স্কয়ারের সমান। এই জন্য আইনস্টাইনের যে একটা শর্ত ছিল আপেক্ষিকতাবাদের, থিওরি অফ রিলেটিভিটি বলছিল, এই সমীকরণটা খুবই ইম্পর্টেন্ট এর জন্য, ইকুয়াল টু mc স্কয়ার। দেখো ফিজিক্সের যত মানে বিদ্যমান মানুষ আছে, অনেকে হাতে ট্যাটু করে ফেলে, অনেকে জামাই লিখে ঘুরে বেড়ায়, অনেকে বইয়ের উপরে লিখে রাখে ইকুয়াল টু mc স্কয়ার। ইকুয়াল টু mc স্কয়ার এই সমীকরণটা আজ পর্যন্ত খাতা কলমে আছে, বাস্তবে এর কোনো অ্যাপ্লিকেশন হয় না। কেন? আমি কেন বলছি দেখো, এই যে আলোর গতিবেগ কারণ মনে আছে? না। 3 × 10⁻⁸ কার মনে আছে? -2 10⁸8। তাহলে 3 × 10⁸8 মানে 10 এর মধ্যে 8 মানে কত বলো? 10 কোটি। 10 এর মধ্যে 8 মানে 10 কোটি। কি করে এটা বুঝি দাও এটা? একক, দশক, শতক, হাজার, মানে ওই 8 থাকার 8টা শূন্য। হ্যাঁ 8টা মানে 8টা শূন্য, তাহলে 8টা শূন্য যদি হয় তাহলে কি হলো? 10 কোটি হয়ে গেল। তাহলে 3 × 10 কোটি মানে 30 কোটি। হ্যাঁ। বুঝতে পারলাম? এখন তাহলে আমি যদি 1 গ্রাম, ভালো করে শুনবা কান খুলে, যদি আমি 1 গ্রাম পেট্রোলকে জ্বালাই, ধ্বংস করি, তাহলে আমার শক্তি পাওয়া উচিত কত? 1 গ্রাম। তাহলে m এর মান আচ্ছা এখানে তো এসআই তে নিয়েছে, তাহলে আমরা নিই 1 কেজি নিই। 1 কেজি পেট্রোলকে যদি আমি দহন করি তাহলে অল টোটাল শক্তি পাবো এত নিউটন। কত নিউটন পাবো? কত নিউটন? 30 কোটি নিউটন। মানে 30 কোটি। কোটি নিউটন। 1 কেজি পেট্রোল পুরালে 1 কেজি পেট্রোল ভরলে মানে অত এক তো 22 কেজি পেট্রোল বের করে বেশি পুরানো। আচ্ছা আমি যখন মানে শক্তির একক তো নিউটন না, ওটা বলের একক নিউটন, শক্তির একক জুল, শক্তির একক জুল, শক্তির একক জুল। তাহলে এখন আমরা কত জুল পাবো? 30 কোটি জুল পাবো। নিজের তো রাইট দাও 10 কোটি। তাহলে 30 কোটি জুল। তাই এখন 30 কোটি জুল মানে এত পরিমাণ শক্তি, মানে ওই 1 কেজি তেলে মনে করো আমাদের সারা দিগনগরের মোটরসাইকেল চলে যাবে, সারা বছর চলবে। এটা বের করতে পারিনি, তার জন্য তুই তখন বললাম। আমি এই জন্যই বললাম যে এই সমীকরণ সিদ্ধ করার মতো ইঞ্জিন এখন বের হয়নি। বুঝতে পারছো? মানে এইটা নিয়ে হ্যাঁ একটা গাড়ি আছে চলছে। Z900। হ্যাঁ তাই বুঝতে পারলাম। ইকুয়াল টু এছাড়াও আরো কিছু মনে করো রকেট ধরো মানে আমাকে কোথাও পাঠাতে হবে, যদি এই সমীকরণই হয় তাহলে ভালো করে বুঝবা। 1 কেজি পেট্রোল বা যে কোনো যদি পদার্থ আমি আগুন ধরিয়ে দিই, ভালো করে জ্বালিয়ে দিই, তাহলে সেই যে পরিমাণ শক্তি তৈরি হচ্ছে সেটা কিন্তু স্টোর করে ভালো করে ব্যবহার করতে পারি, ওই 1 কেজিতে অন্য মঙ্গলে চলে যাবে। মঙ্গল কেন ঘুরছিল? দাদা তো তখন তো পেট্রোলের দামও তো বেড়ে যাবে, কমে যাবে। একই তো থাকবে। আরে কারণ শুধুমাত্র সেই একই তোমার পেট্রোল দাম কমে যাবে।
বাড়ে হ্যাঁ, পাগল। কমে যাবে। আরব দেশের লোক লুঙ্গি বিক্রি করবে, পেট্রোল বেচবে। বেচবে না। ওরা আমার লুঙ্গি আর খেজুরেই প্রচুর ইনকাম। লুঙ্গি পেট্রোল আর- বেচে কি হবে? তা আরব দেশের লোক কি বানাতে পারে? ওদের মাটির তলতে পেট্রোলটা বেরিয়েছে না তো মরুভূমি ছিল, আগে লুঙ্গি বেচতো আর খেজুর বেচতো, এখন কি করবে? তেল বেচে। আবার এই আরো বাবা আমাদের কাছ থেকে মানে গোবর কিনছে। হ্যাঁ, অনেক গোবর টোবর নিয়ে চাষবাস করছে। তাহলে এটুকুনি কি বোঝা গেল? ইকুয়াল টু এমসি স্কয়ার, মানে একটা বেসিক ধারণা দাদা, দিলাম। তুমি একটা এটা ইঞ্জিন solve বানাও। হবে। দাদা কি হচ্ছে? তুমি একটা ইঞ্জিন বানাও পৃথিবীর আর হচ্ছে তাহলে আমরা ওই গাড়িটা কিনবো। হ্যাঁ, ওরে হ্যাঁ। না। তুমি ইঞ্জিন বানাও। এখন আজকের দিনে কি একাই সব বানায় না? তো হয় না। আগেকার দিনে মানুষরা পারতো কেন বলতো? ওরা সংসার টংসার ছেড়ে দিয়ে তোমার তো সংসার নেই। পয়সায়, মানে দেখো সবার মস্তিষ্ক অত ক্ষমতা নেই বা ইচ্ছা নেই, যার ইচ্ছা দাদা আছে, ইচ্ছা নেই actually। এটা হচ্ছে আলাদা বিষয়। যাই হোক, এবার চলে আসি কি কটা বাজে? ওজন ভিত্তিক, 8টা বাজতে গেল। আচ্ছা ওজন ভিত্তিক রাসায়নিক গণনা অঙ্ক করা এবার 8টার মধ্যে চ্যাপ্টার, তো আমার একটু হাফ পেজ আছে, পড়ে হয়ে যাবে। একবারে চ্যাপ্টার শেষ একদিনে। 2 পেজে যদি চ্যাপ্টার, তাহলে কি করবো তোমাকে দেবো? এই পেজ আর এই পেজ, কতদিন টাইম বাড়িতে বলবো যে দু পেজ প্রশ্ন লেখালো, 2 চ্যাপ্টার আর 1 চ্যাপ্টার পড়া। হ্যাঁ, বাবুরে এত বড়। ওজন ভিত্তিক রাসায়নিক গণনাটা বুঝতে হবে। এখানে ওজন ভিত্তিক কথাটা মানে আমরা যে বাজারে বলি না 1 কিলো ওজনের আলু দাও, ওইরকম। মানে আসলে আমরা ভর নিয়ে কথা বলবো, ওজন নিয়ে কোনো রকম কথা বলবো না। বলবো না। পুরোটা ভর নিয়ে হচ্ছে। হ্যাঁ, বলছি কি ওজন ভিত্তিক রাসায়নিক গণনার বিশেষ বিষয়গুলি শুনে নাও। প্রথম হচ্ছে সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়ায় সমতাযুক্ত সমীকরণ লিখতে হবে। মানে ধরো কার্বন আর অক্সিজেন যদি আমরা বিক্রিয়া করে, তাহলে তৈরি হবে কি CO2। কি তৈরি হবে? CO2 CO2। সমতাযুক্ত মানে এদিকে যতগুলো পরমাণু থাকবে সমান সমানের এদিকেও ততগুলো পরমাণু থাকবে। বুঝতে পারলাম? 2 নাম্বার কি বলেছে? সমীকরণের পরিমাণগত তথ্য অনুযায়ী প্রতিটি বিক্রিয়ক ও বিক্রিয়াগত পদার্থ নিচে প্রয়োজন মতো ওদের ভর বা আয়তন বা মোল সংখ্যা লিখতে হবে। মানে আমি মনে করে 1 মোল কার্বন নিলাম, 1 মোল অক্সিজেন নিলাম, তার টোটাল কত মোল হলো? 2 মোল। কত হলো? 2 মোল। আর এই ক্ষেত্রে আমি যেটা পেলাম সেটা কত মোল? 1 মোল। এবং তুই বলি মা কি হলো? ইউজ করলাম 2 মোল, তৈরি হলো 1 মোল। এই পার্থক্য কি? বিষয়টা হচ্ছে যখন এটা ওই পারমাণবিক ভর বার করব, তখন এর দেখা যাবে কি দুজনের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক কমে গেছে। অণু আছে। ঠিক আছে? আছে। হ্যাঁ। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি বলতে? কার্বন আর অক্সিজেন, অক্সিজেন কি ছিল? গ্যাস ছিল। কার্বন কি ছিল? কঠিন পদার্থ ছিল। কিন্তু তৈরি হলো কি? গ্যাস। তাহলে গ্যাস যখন তৈরি হবে সেটা বিচার করা হবে কিসের মাধ্যমে? লিটারের মাধ্যমে। কিসের মাধ্যমে? লিটার। লিটারের মাধ্যমে। ওরা হচ্ছে কিছু ক্ষেত্রে গ্যাসীয় বিক্রিয়ক বা বিক্রিয়াত আয়তনের সঙ্গে ওদের ভরের সম্পর্ক স্থাপনের প্রয়োজন হয়। কিছু বলছি কি? কিছু কিছু ক্ষেত্রে গ্যাসীয় বিক্রিয়ক বিক্রিয়াত পদার্থের সঙ্গে তাদের আয়তনের সম্পর্ক পরিমাপ করতে হয়। আচ্ছা, এরপরে বলছে কি এসটিপি তে, সেটা যদি মনে থাকে, এসটিপি তে 1 মোল যে কোনো গ্যাসীয় পদার্থের অণুর আয়তন কত? 22.4 লিটার। আর একটা কথা বলো তো, এইখানে কতগুলো অণু থাকে বা কতগুলো? হ্যাঁ, এর নাম কি? অ্যাভোগাড্রো নাম্বার। হ্যাঁ, ঠিক বলেছো। আচ্ছা, এখন বলছে কি এসটিপি তে যে কোনো গ্যাসের 1 লিটারের ভর, এই শুনবা, অণু এখানে আয়তনটা হলো 22.4 লিটার, অণুর সংখ্যা কত হলো? অ্যাভোগাড্রো সংখ্যা মানে 6.022 × 10⁻23 সংখ্যক অণু থাকবে এর মধ্যে। ওইটাই কেটে যাবে। হ্যাঁ বলো হয় না। না। আচ্ছা, এরপরে ডাকঘরে বুঝি। এরপরে আছে কি এসটিপি তে যে কোনো গ্যাসের 1 লিটারের ভর, এটা কি ছিল? লিটারে কি বার করি আমরা? আয়তন বার করি। আর ভর কোথায় বার করা হয়? দাঁড়িপাল্লায় বেঁধে। ঠিক আছে? তাহলে 1 লিটার যদি ভর বার করতে চাই, তাহলে ভর সমান সমান যে শর্তটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে কি গ্যাসের বাষ্প ঘনত্ব, এবং একটা নাম্বার আছে মনে রাখবে, গ্যাসের বাষ্প ঘনত্ব ইনটু 0.086 0.0 আচ্ছা 89 0.089। আচ্ছা, যেহেতু ভর বার করছি, ভর কোন এককে বেরোবে? ভর কোন এককে বেরোবে? গ্রাম। ভর কিসে বেরোলো? গ্রামে বেরোলো। তাহলে পেলাম কি কোনো গ্যাসীয় পদার্থের এসটিপি তে 1 মোল যে কোনো গ্যাসীয় পদার্থের ভর কত হলো? ওই গ্যাসের বাষ্প ঘনত্ব ইনটু 0.08 গ্রাম। আচ্ছা, 89 আছে না? তুমি তো বলো 9 বলেছে। না না, 89 বলো। হ্যাঁ, 89। 86 বলেছিলাম, 89 কি ও 89 না, দশমিকের পরে বলে 8 না, এটা বলতে হবে। কথা বেরোচ্ছে তো। আচ্ছা, এই শোনো, এটা হচ্ছে ভর। এরপরে আসবে আণবিক ভর। এরপরে কি আসবে? আণবিক ভর। দেখো, আণবিক ভর বার করা খুবই সহজ। গ্যাসের বাষ্প ঘনত্ব কিন্তু 2। আণবিক ভর কত হবে?
গ্যাসের বাষ্প ঘনত্ব ইনটু কত 2 হয়েছে। আর যেভাবে প্রশ্ন হচ্ছে গ্যাসীয় পদার্থের আণবিক ওজন, গ্যাসের প্রমাণ ঘনত্ব, গ্যাসের বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক নির্ণয়। দেখো গ্যাসের প্রমাণ ঘনত্ব এসটিপিতে 1 লিটার গ্যাসের প্রকাশিত ভরকে গ্যাসের প্রমাণ ঘনত্ব বলে। ভালো করে বুঝবা, ওগুলো সব ঘুমিয়ে বললো তো। এসটিপিতে ও না অঙ্ক করা আমার ভালো লাগছে। আর 5 মিনিট হয়ে গেছে, আর 3টে কাকে বলে আছে পড়ি। ও বুঝতে ইচ্ছা করছে না। কষ্ট করে আসবো, পারবো। আর বুঝতে ইচ্ছা করছে না। মাথা কাজ করতে না আমাদের বুঝা। কি আছে, পারবো। ও দা আর খুব মজা হচ্ছে। সবাই পারবে, আর সবাই বুঝতে ইচ্ছা কে করছে না। ও তো ঘুমাচ্ছে ও। আর বুঝতে পারলাম। ও দা আর বুঝতে না এবার মাত্র হ্যাঁ, বলতে হ্যাঁ, যাচ্ছে। বলো, সবাই আর পারবে। দুটো করে দিতে হবে। আর বলো না আর ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, এই শোনো তাহলে পড়া হচ্ছে 23 পাতার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমার আচ্ছা, পড়াটা দুটো কোশ্চেনের উত্তরটা লিখে মানে লিখে নাও, আমি বলে দিচ্ছি। আবার লিখতে হবে। মানে বই থাকবে না, কারণ ওখানে অনেক বড় অঙ্ক করা আছে, অত কিছু করতে হবে না। কত পেজ? দেখো যে ওই বলো যে 22 পাতায় তারপর লেখা আছে না গ্যাসের প্রমাণ ঘনত্ব, কই? কি লেখা আছে দেখো, দেশের প্রমাণ ঘনত্ব ওই এসটিপিতে 1 লিটার গ্যাসের প্রকাশিত ভরকে হ্যাঁ, নিচের দিকে আছে। হ্যাঁ। 1 লিটার গ্যাসের প্রকৃত এই কি প্রকাশিত প্রমাণ আজ 1 লিটার গ্যাসে গ্রামে প্রকাশিত ভর আছে। এখানে কিন্তু কথাটা মনে রাখতে হবে, কিসে গ্রামে প্রকাশিত ভর উপরে দেওয়া আছে, 1 লিটার। আসলে সবাই তো বুঝতে পারে না, এই যে এখানে লেখা আছে নাই দাও। নিচে দেখো। এখন করে এটাই পড়াচ্ছিল, এখন তুমি আবার পড়াচ্ছ কিন্তু আচ্ছা এখানে একটা উদাহরণ মনে রাখবো, হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব কেন বলতো 0.089। তুমি পড়ে না বুঝে আর বইয়ে যাচ্ছে নাকি? ভালো করে তুমি বুঝিয়ে দাও। আচ্ছা আরেকটা বুঝিয়ে দাও। এরপরে তো একটা কথা আছে, দেখো বাষ্প ঘনত্ব কাকে বলে? এই যে করে ফেললাম। ও দা ও দা বড় না বড় 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 বলে এখানে বলার কিছু নেই, দাগে বড় বলছে কি একই চাপ আর উষ্ণতায় কোনো গ্যাস সমভর। আচ্ছা এখানে কিন্তু আয়তনমূলক আছে, সেই শোনো ব্যাপারটা হচ্ছে ঠিক আছে। হাইড্রোজেনের সঙ্গে এগুলো তুলনা করা হয়। মনে রাখবা কি হাইড্রোজেন গ্যাসের সঙ্গে এগুলো তুলনা করা হয় না। আচ্ছা এবার শুধু প্রমাণ ঘনত্ব আর বাষ্প ঘনত্বের ছোট সম্পর্ক আছে। দেখো প্রমাণ ঘনত্ব মানে হচ্ছে বাষ্প ঘনত্ব ইনটু হাইড্রোজেনের। যেখানে হাত ধরে এক কিছু না কিছু আচ্ছা লাস্ট আমার কথা শোনো। জায়গাটা সরকে যেতে হবে। কোশ্চেন করতে হবে। এই দেখো যখন বলবে যে বাষ্প ঘনত্ব কাকে বলে এটা লিখবা। বাষ্প ঘনত্ব আবার যাওয়া করে বাষ্প ঘনত্ব আর আবেগিক ঘনত্বের মধ্যে সম্পর্ক নিচে নিচে লেখা আছে। গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান গ্যাসের বাষ্প এই লিখো হাইড্রোজেন আচ্ছা তাই গ্যাসের বাষ্প ঘনত্ব ইনটু 0.0 একক কি দেওয়া আছে গ্রাম পার লিটার। পরেরটা এই লাস্টের কোশ্চেনটা হ্যাঁ আচ্ছা লাস্টের কোশ্চেনে কি লেখা আছে দেখো, লেখা আছে গ্যাসের আণবিক ভর আর বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক। হ্যাঁ লাস্টের কোশ্চেনের উত্তর শুধুমাত্র এইটুকুনি হবে, গ্যাসের আণবিক ভর সমান 2 ইনটু গ্যাসের বাষ্প ঘনত্ব। ছুটি আরেকবার বলো। ওই লাস্টের লাইনটা এটা হ্যাঁ ওই লাস্টে, হ্যাঁ ওটা দেখো মুখস্থ রাখবো। কত ঠিক আছে? এগুলো মুখস্থ রাখার পরেই কিন্তু অঙ্কতে যাওয়া যাবে। হ্যাঁ তাহলে কিন্তু এখানকার অঙ্ক করা খুব মুশকিল। অঙ্ক পড়াবে নাকি দাদা? হ্যাঁ এটা হোমওয়ার্ক, ভালো করে পড়বা, অঙ্ক পড়াবো না মানে কি? এটা হোমওয়ার্ক। মানে আমি 1 থেকে 6। বাকিরা হোমওয়ার্ক করে দেন জন্য আমি খাতা আনতে বলে গিয়েছি। তাহলেই আনতে। খাতা আনতে ভুলে গেছো না? অত ভালো আজ আজ কোন তারিখ দাদা? হ্যাঁ কত তারিখ? 11 আজকে 11 11 তারিখ। বাবা ফোন করে বলে দাও খাতা দিয়ে দিতে আমি দেখা দিচ্ছি। কি দিচ্ছ? বাবা ফোন করে বলে খাতা দিয়ে দিতে আমি দেখা দিচ্ছি। আমি খাতা নেব। তুমি দেখাই দিচ্ছ? না না আমি তো খাতা আনতে তুমি বলি। বাবাকে বলবো যে ছেলে রোজ খাতা আনতে ভুলে যায়। হ্যাঁ রোজ আনতে বলে মিথ্যা তো বলবো না। বলে রাখলাম। তো তোমার টাওয়ার কত কথা দাঁড়াও। আর মিথ্যা তো বলা। তো বাবাটা আরো বাজাচ্ছে। হ্যাঁ দাদা বলতে দেবো না। আচ্ছা কি করে গো মানে টাওয়ারটা টাওয়ার থাকে। কারেন্টের আমাদের দরজা পড়া থাকে। পড়া আছে, খাতা বুক আছে রাখনি। হ্যাঁ, বলো। তাই তো। আমি দিয়ে ইনস্ট্রুমেন্ট বার করো। তুমি কি বলছিলে বলো আমি বলছি। আমি বলছিলাম যে অঙ্ক বইটা বার করে বলে দিচ্ছি তোমারটা। দাদা কটা বাবা বাজে, কটা বাজে? বাবা খুব ভালো আছে তোমার। এই কটা বাজে তোর বাবা বাদ দে তো কটা বাজে? বাবা বাদ দাও। বাবা বাদ দিলাম। 8টা বাজে। 8টা বাজে কারেক্ট। একদম। আচ্ছা ওরা তো এখনো কেউ আসলো না, ওদের হচ্ছে ছুটি দিয়ে দেবো তো? ফোন করেছিল হ্যাঁ ওরা সাড়ে ওরা আসবে নাকি আর আসে? না না, ক্লাস 9 তোমার এর ব্যাগ। রাত নয় 8:30 সকালে ওদের পড়া থাকে। বার করো যে পেজ নাম্বার 172 একদম মনে হচ্ছে 72 কেন?
76 তাহলে 76। দাদা এক একটা আগে তিন তাহলে স্বরূপ কি করে আনলে করে আনছো? না তাহলে আজকে আমি শুধু জাস্ট বোর্ডে করব, যদি বুঝতে পারো ভালো, না পারলে আমি বুঝে দেবো। কেন তাই না পারলে আরো ভালো হয়, কারণ আমি চার পাঁচটা কিছু করা যারা করে আনিনি তাদের দলে আমি নেই। করে আইছি কিন্তু খাতা আনতে বলি গিয়ে আইছি তাহলে আরে আমি আগে দিন আর আমার ভালো লাগবে না আমি ভালো লাগবে না। না এক একটা করেছিল আগে দিন আচ্ছা, পেজ নাম্বার ও 176 দাদা দাদা গো বলে হলো তোমার না এই লাইট আমার লাগাইছো খাতা না সব জিল জিল করছে ঝিনঝিন করছে না? তোমার এই লাইটটা জ্বালিয়ে দাও না এই রডটা ওটা জ্বালালে তোমরা দেখতে হবে। দেখতে পারবো না না, দাও না খুব জিল জিল করছে খাতা ঝিলঝিল করছে। জিল জিল করছে দাও আর মাথার মধ্যে জ্বালা দাও জ্বালা ওর ঝিলঝিল করছে যখন একটু জ্বালিয়ে দিই। কি হচ্ছে ডিজে লাইট হয়েছে? আচ্ছা, এখানে একের কোনটা করেছিলাম গো? এদিকে এটা জ্বালিয়ে দাও আচ্ছা তাহলে 2 থেকে শুরু করি। না না করে এনেছি কে করে এনেছে? সবাই পারবে বাকিরা করে আনছো না করে আনোনি? এই পারবে সবাই না পারবো না বাকিরা করে আনছো? আমি কেমন দ্বারা করে আনোনি কেন? ও হয় না হয় না কেন? জ্যাম তাহলে আমি করছি, পড়াবার করতে পারলে করো, নাহলে করতে ও পারো। দাদা আমাকে না একটা জিনিস শিখিয়ে দেবা করে এনেছি দাদা করে আনছো কত দূর গো? আমি 2 4 5 সব করে এসেছি দাদা বাড়ি যা চার বন্ধ করে আনছো? ও দাদা ছুটি দাও ছুটি একজন চলে। দাদা বাড়ি যা বাড়ি গিয়ে খাবো খেতে পেয়েছি দা হাট চিন থাকলে ভালো হবে এটা এই আপনি বাড়ি গিয়ে খা এটা দিয়ে দিতে হ্যাঁ দে 2 এর কোশ্চেনটা, একটি সমবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 5.2 এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 7 সেমি করে হবে। সবার প্রথমে এই তুমি কিছু দেবো না তো? কি দেবো? কিছু দিয়ে আর কিছু নিয়ে যাও। আরে যাও। ও দাদা আমার একটা জিনিস লিখা ও এইগুলো করাবো না একের গুলো একের গুলোই তো করাচ্ছি। একের 2 করা বা 3 করা বা 4 করা বা 5 করা বা কোন জঙ্গলে বাস করছে? এটা রোজ এরকম করে আনো হ্যাঁ, রোজ করে আনবো তো বাড়ি বাড়ি দেবো। ও দাদা আমি না, বলছি বলছি। দাদা কি? আমাদের সমাধান লেখাটা একটু শিখিয়ে দাও আছে কি দেবো? কোনো অসুবিধা নেই। আগে কিছু নেই। এই একের 2, জ্ঞান কিন্তু নম্বর তাহলে একের 2 কোশ্চেনটা পড়া হয়ে গেছে সবার? না পড়বো দেখো লেখা আছে এই যে সমাধি বা আজকে কোথায় লেখা? ভূমি দৈর্ঘ্য 5.2 সেমি এবং ও এই আমরা পড়ছি বাড়িতে আর সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 7 সেমি। তাহলে খাতাতে সবার আমি আজ পড়ে ফেললাম উপরে একটা 7 সেমি টেনে নাও। খাতার উপরে একটা 7 সেমি টেনে নাও। 7 এর 5 ধরে দুটো তো কাটতে হবে একে দুই করতে তো পড়া একের 2, হ্যাঁ। আর একটা হচ্ছে 5.2 সেমি টেনে নাও। তোমার স্কুলে ছিল না। এবার খাতার মাঝখানে একদম উপর করে না, পরিষ্কার পেজের মাঝ বরাবর বড় করে একটা দাগ টানো প্রায় 12 সেমি। দুই বলতে পাঁচের পর দুই যেখানে গেছে ঠিক আছে, এই যা এরা আগের দিন থেকে কিভাবে এরা ব্যবহার করে বুঝে দিয়েছে। কে কি একবার করিনি কে আমি করে দিই আমি করিনি এখন তো কেউ করেনি গো। আমি এবার করে আমি দিই তিন আমি ব্যবহার করে দেখার তোমাদের তাহলে আমার তো আজকে করার মতো কিছু নেই, আমি এখন মুখে বলে দিচ্ছি। এটা আমি ভেঙে দিয়েছি। কি করে হ্যাঁ, এটা ঝুলি দিয়ে বাড়ি চলে গেছে মনে হয় হ্যাঁ ঝুলিয়ে দিয়ে নষ্ট করে ওরে না আমার বানাবা নতুন করে হ্যাঁ এটা বানাতে হবে। আজ অঙ্ক পড়াতে রবারটা খুলে নাও রবার আছে, বলবো। ওই থাক আজ পড়াতে আচ্ছা, খুব ভালো হয়েছে। এবার আমি হাতে করে করে দিচ্ছি, আর অপশন নেই আমার হাতে। দেখো তো, সবার প্রথমে হচ্ছে ওই 7 সেমি আর 5.2 সেমি বলেছে। হ্যাঁ দেখো কোশ্চেনে বলেছে কি যার ভূমি 5.2 সেমি, ভূমি মানে নিচেরটা, তাহলে কম্পাসের সাহায্যে 5.2 এর মাপ নাও। মাপ নিচ্ছ? তুমি ওই কোণা দিয়ে করছো না, একটু মাঝখান দিয়ে করো। আর কত মাঝখান দিয়ে করবো 5.2 সেমি এইটুকুনি, আর পুরো খাতার অর্ধেক হবে না। হবে না চুরি করো। ওদিকে না, এই অত তোমরা বাঁদিক চেপে করছো কেন? পরবর্তীতে সময় থেকে তুমি করতে পারবে না। আমার দেখো তো না, তোমার ঠিক আছে। দাঁড়া ভাই তুই ছোট ডাকটা আনবো ছোট না, দাগ তুমি বড়টা রেখে দেবো। বল খাতা তো এতখানি আছে, হ্যাঁ তুমি এইখান থেকে দাগটা নাও, অতটা এদিকে একটু ফাঁকা রাখো। দাঁড়া 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 দেখো দাদা ঠিক আছে যা 7 সেমি মাপ নেবো স্ক্রিন টেবিল, হ্যাঁ 7 সেমি মাপ নেবো হ্যাঁ নাও।
আচ্ছা 5.2 সেমি আপনি কেটেছো নিচে না না 5.2 আপনি বলে 7 7 আমি বলি না এগুলো 5.2 এর নিয়ে নিচে আগে কাটো 5.2 এর মাপ নিয়ে এখানে এই প্রথম বিন্দুতে কম্পাস বসিয়ে কাটো এখানে কম্পাস কাটা বসাও দিয়ে কাটো কেটেছো এবার এখানে নাম দাও নামের এখানে নাম কিছু বলেন তাহলে এখানে এ বি দিন এটা এ এটা বি তারপরে হুম বুঝছেন? কাটি এবার হচ্ছে কোথা থেকে এখানে কাটলাম হয়ে গেছে এবারে মিলে হয়ে গেছে আচ্ছা এবার হচ্ছে দেখো বলেছি কি বাকি দুটো বাহু কেমন হবে 7 সেমি করে হবে তাহলে এবার 7 সেমির মাপ নাও কম্পাসের সাহায্যে হয়ে গেছে বুঝলে হ্যাঁ মাপ নেওয়ার পরে 7 সেমি মাপ তাহলে এ বিন্দুতে বসিয়ে উপরে বড় করে কাটো দেখো হ্যাঁ ঠিক আছে আমারটা দেখো এ বিন্দুতে বসে উপরে বড় করে কাটবা হ্যাঁ ঠিক আছে পরেরগুলো করো হয়ে গেছে কে হচ্ছে এবার বি বিন্দুতে বসিয়ে এটাকে কাটো আমার সমাধানটা লেখাটা শিখে দাও জায়গা ছেড়ে দাও যখন লেখাবো তখন লিখো পরেরটা করো কত লাগবে একটু বললো হয়ে গেছে পুরোটাই লাগে এতটা ওখানে নতুন অঙ্ক করতে পারবো না হয়েছে আচ্ছা এবার হচ্ছে এখানে বিন্দুগুলো বসাও বিন্দু বসাও দিয়ে দাগগুলো জুড়ে দাও এ আর বি ও দা হ্যাঁ বলো এখানে বলে সমকোণী ত্রিভুজ তার কোণ সংলগ্ন মানে কি সমকোণী ত্রিভুজের কোণ সংলগ্ন মানে সমকোণ সংলগ্ন তো লেখা আছে শুধু কোণ না সমকোণ সংলগ্ন সমকোণ এ দেখো সমকোণী ত্রিভুজ তো এরকম হয় এটা তিনটে বাহু সমান না সমকোণী ত্রিভুজ মানে এই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হ্যাঁ এর সমকোণ সংলগ্ন বাহু মানে এই নিচের বাহুটা আর এই সাইডের বাহুটা বুঝতে পেরেছো আচ্ছা নাও হয়ে গেছে এরকম আঁকা বাহু দুটির দৈর্ঘ্য এত হ্যাঁ, ধরে দিয়েছি। বুঝি দাও আমাকে আমি পরে ফিউজ হয়ে গেছে ত্রিভুজ হয়ে গেছে এবার কি বলেছে এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে তাহলে স্বরূপ বলো পরিবৃত্ত অঙ্কন কিভাবে করতে হয় আমি বলবো কিন্তু ভিতরে ভিতরের বিন্দুটা কি করে পাবো আমি বলবো না ভিতরে বিন্দু ও বিন্দু আমি বলবো আমি বলবো বলো, আমি বলবো বলো এ আর বি এর এই এ থেকে মাপ কম্পাস বসিয়ে বি এর হাফের বেশি নিতে হবে আমি বলছি ঠিকই বলছো নিতে হবে কত কাটতে কত হবে ডিটেল বলছো বলতে প্রথমত যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে যে কোনো দুটি বাহু সমদ্বিখণ্ডিত তাহলে মনে কর প্রথম নিচের বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব তাহলে নিয়মটা কি এ বিন্দু থেকে এর অর্ধেকের থেকে একটু বেশি মাপ নিয়ে উপরে একটা দাগ নিচে একটা দাগ অর্ধেকের থেকে একটু বেশি দেয় হ্যাঁ অর্ধেকের থেকে একটু বেশি তা ও মার বাস ও মার বাস উপরে একটা দাগ নিচে একটা দাগ হয়ে গেছে সেই একই মাপ নিয়ে জুড়ে দেবো তো এবার করুক না করুক কোথায় জুড়ে দেবো হ্যাঁ জুড়ে দাও বড় করে জুড়বা এই শোনো উপরের দিকেও বড় করে বাড়ি দেবো নিচের দিকেও বড় করে বাড়ি দেবো উপরে দেখো উপরে এর মাথার উপরে তুলে দেবো হ্যাঁ করেছি করেছি দাদা হ্যাঁ করেছে এবার বি বিন্দুতে বসিয়ে এখানে একটা কাটো এখানে একটা কাটো ওটা এবার 90 ডিগ্রি কোণ আঁকতো না এটা 2-3 নম্বরটা দাদা কেটেছি কেটেছো দাদা যে দুটো বিন্দু পেলাম এই বিন্দুগুলোকে এবার বড় করে জুড়বা বড় করে মানে বড় করেই হয় মানে যতটা হতে পারে আর জোড়ো জোড়ো না তোমার মতো সাইডে বেরিয়ে যাবে ও হ্যাঁ, এবার আমাকে বলো কি করবে জুড়ার পর যাও জুড়ে নিয়ে যাও। বড় করে ঝুললাম আমি জোড়া হয়ে গেছে হ্যাঁ আমার তো বললাম 90 ডিগ্রি রাখতে হবে উপরে আঁকো হয়েছে জোড়া এবার তাহলে একটা বাহু সমদ্বিখণ্ডিত হলো এবার পাশের বাহু মনে করে উপরে দিকে নিয়ে সি দাও উপরে উপরে সি দাও দিয়েছি এবার সি মানে বিসি বাহুকে তোমাকে সমদ্বিখণ্ডিত করতে হবে তাহলে নিয়মটা কি হবে একটা বি থেকে সি এর অর্ধেকের থেকে একটু বেশি মাপ নেবা দিয়ে এদিকে একটা কাটবা আর এদিকে একটা কাটবা দেওয়া সি থেকে উল্টো এদিকে একটা কাটবা আবার এদিকে একটা কাটবা কাটা হয়ে গেলে জুড়ে দেবো আর বাবা
বি থেকে সি এই বাহুটার অর্ধেকের থেকে একটু বেশি মাপ নাও, দিয়ে কাটো, উপরে একটা কাটো, ভিতরে একটা কাটো, বাইরে একটা কাটো, ভিতরে একটা কাটো, হ্যাঁ বাইরে একটা কাটো। তারপর জুড়ে দেবো। তারপরে সি থেকে নাও, তারপরে এই দুটো করে হ্যাঁ, জুড়বো। দুটো বড় করে জুড়বো, এবার সি থেকে নেবো। হ্যাঁ সি থেকে নাও, হয়ে গেছে। সি থেকে নিয়ে কাটো, হয়ে গেছে। জুড়ে দিয়েছো, হুম। যে বিন্দুটা পেলে সেখানে কাটা বসিয়ে এই বিন্দুর মাপ নিয়ে জুড়ে দাও, ওকে আমাকে হাত দিয়ে দেখো বুঝতে পারছি। তাহলে এই দেবো আর যে বিন্দুটা হয়েছে। এই দুটো বিন্দু বললাম পেলাম, 90 ডিগ্রি কেটে দিই। স্কেলের সাহায্যে এবার দুটোকে জুড়ে দাও, বড় করে জুড়বো, জুড়ে দিয়েছি। বড় করে মানে বড় করে। বড় করে মানে বড় করে, হ্যাঁ দাদা কাদা বাড়ি নিয়ে জুড়তে হবে। আমাকে বলতে না তো ওটা আমি করে নিয়ে আগে একটা একটা, তুমি পারলে ও। নিজে করো, 90 ডিগ্রি তো কাটা এবার কি করবো বললো যাবার লাগে করো, করেছি। হয়েছে। তাহলে দেখো এখন প্রথম দিকে যে সমদ্বিখণ্ডকটা টেনেছিলাম আর দ্বিতীয় যে সমদ্বিখণ্ডক টানলাম, তারা এই বিন্দুতে ছেদ করেছে। হ্যাঁ হ্যাঁ। তোমরা কি করবে, এই বড় বিন্দুতে কাঁটা বসাও, কম্পাস। হ্যাঁ দিয়ে যে কোনো একটা মাথার, না যে কোনো একটা মাথা, হ্যাঁ সি এর মাপ নাও, যে কোনো একটা মাথা সি এর মাপ নাও, মাপ নিয়েছো। হ্যাঁ এবার কাঁটাটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখো যে সেটা এর মাথায় আর বি এর মাথায় বসছে কিনা। ও তো ধরো বুঝিয়ে দিতে হবে পূর্ণ বৃত্ত করবো না হ্যাঁ বসছে। ফুল রাউন্ড করাও, দিয়ে একটা পূর্ণবৃত্ত অঙ্কন করো। আমাকে এটা বলতে হবে কি 90 ডিগ্রি তো করলাম এবার কি হয়েছে, 90 ডিগ্রি প্রথম বলে নিয়ে তারপরে ফেলেছি। করে ফেলেছো। হ্যাঁ। ও তারপরে মাঝখানে তুমি একটু দেখে নাও, এসব দিয়েছো মাঝখানে ও দাও, দিয়েছি দিয়েছো। আচ্ছা এবারে যে সমাধানটা লিখে রাখতে হবে, সমাধান লিখো। সমাধান দেখো, সমাধান কেটে লিখবো তো সমাধান। বইয়ে যা আছে সেটাই লিখতে হয়, শুধু মাঝখানে একটা কথা অ্যাড করতে হবে, আঁকা হলো। তাহলে প্রথমে কি লিখবা, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, বইয়ে দেখে লিখবা একটা সমদ্বিবাহু ত্রিভুজ লেখা আছে না, একটি একটি সমদ্বিবাহু সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা হলো বা অঙ্কন করা হলো। আরে বাবা নিচে করা যায় না, তো গায়ে গায়ে করার কি আছে, তুমি নিচে ছবি আঁকতে পারো না, নতুন ছবি পেজ বাজাচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ। আঁকা হলো, আঁকাটা লিখতে হয় তো আঁকা হলো, হয়েছে। না যেমন বইতে বা ত্রিভুজের পরে যা কিছু লেখা আছে লিখে বলো, যার ভূমি যার ভূমি 5.2 সেমি এবং সমানবাহু দুটো প্রত্যেকটি 7 সেমি দিয়ে দাঁড়িয়ে দাও। মানে যা লেখা আছে তাই লিখতে হয়, শুধু ওই আঁকা হলো লিখতে হবে তাই তো হুম। আমার বাবু প্রত্যেক লোক 7 সেমি পর্যন্ত লেখা হলে বলবো। হয়ে গেছে। হয়েছে? সেমি দাঁড়িয়ে দিয়ে দাও। এরপর দেখো একদম বইয়ের উপরে প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে নিম্ন ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজ অঙ্কন মতো লিখে ফেলেছি। তারপর হচ্ছে কি, প্রতিটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করে প্রতি ক্ষেত্রে পরিকেন্দ্রের অবস্থান লিখি ও পরিবেশার্ধের দৈর্ঘ্য মেপে লিখি। তাহলে এখন এই তিনটে জিনিস লিখতে হবে। তাহলে কি লিখবো, দেখো যে হ্যাঁ দেখো যে ও বিন্দুতে, ও বাংলায় লিখুন তো আবার ইংরেজি না, বলবো। না, ইংরেজি। হ্যাঁ। অভিজ্ঞতা। ও বিন্দুতে পরিকেন্দ্র, পরিকেন্দ্র। হ্যাঁ কেন্দ্র অবস্থান করছে করছে হুম, আচ্ছা কমা দাও, কমা দিয়ে লেখো এই পরিকেন্দ্রের সাপেক্ষে পরিবৃত্ত অঙ্কন করা হলো যার ব্যাসার্ধ, যার- এই এই পরিকেন্দ্রের সাপেক্ষে, এই পরিকেন্দ্রের সাপেক্ষে পরিকেন্দ্রের সাপেক্ষে একটি পরিবৃত্ত অঙ্কন করা হলো, সাপেক্ষে কি বলে বলো পরিবৃত্ত পরিবৃত্ত অঙ্কন করা
ছোট করে লিখেছিলাম। হ্যাঁ আমি এত হয়নি। আচ্ছা এটা তো লিখে নাও, পরে কোনো আগেরটা দেখে দেখে নেবো। করা হলো অঙ্কন করা হলো যার পরিব্যাসার্ধ, যার পরিব্যাসার্ধ আচ্ছা ব্যাসার্ধটার মাপ এই যে ও বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত মাপ নাও। ও বিন্দু থেকে এ বিন্দু তোমারটা ঠিকঠাক আছে না? চারটা লোহা স্কেল, স্টিল স্কেল বা ধাতু স্কেল না, প্লাস্টিকের স্কেলই লাগে। আমি বললাম তুমি শুনলে না কেন? এই সেলে কি আমারই তো জিনিস তোমার স্কেল দাদা আমার চার। তুমি মাপো তো 3-4 3.7 আমার চার একদম। 3.8 দেখি আমাদের দেখি তাই হবে। স্কেল দেখি। তা যা যেটা এসছে লিখে নাও যে উত্তর কথা আছে বোর্ডে ওই উত্তর লিখো যে পরিবৃত্তে ব্যাসার্ধ লিখেছো, পরিব্যাসার্ধ হলো 3.4 তোমার 3.7 সেমি, যার 4 সেমি আছে সেই 4 সেমি লিখবে, যার যেটা আছে সেটা লিখে দাও। এই এই তিনটা বুঝাও 90টা হয়ে গেছে? 3টা হ্যাঁ এবার হচ্ছে 1-3 প্রশ্নটা পড়ে গেল। পড়া হয়ে গেল। আমাকে অনেক বছর দেখা হলো আর আমার অনেক ছাত্র হবে জানো তো নাইনে হ্যাঁ আমার নাইনের একটা নাইন না আর ছাত্র হিসেবে ওদের বাবা মাকে ডাকছিল সেটা দেখবেন এটা পুরো অঙ্ক করাবে। 3 প্রশ্নটা দেখো। হবে সব ভুলে গেলা বাড়ি যাবে জায়গা আসবে আচ্ছা 3 ক্যান্সেল করবে একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 4 সেমি ও 8 সেমি। ঠিক আছে? কি বলেছে? একটা সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 4 সেমি, সংলগ্ন মানে সংলগ্ন মানে এইটা মনে করো 90 ডিগ্রি হলো তো, তাহলে এই একটা লম্বা বাহু উপর থেকে নিচে এসেছে আর এই একটা এদিকে চলে গেছে, এই দুটো বাহুকে কি বলছে? সংলগ্ন বাহু। আচ্ছা 4 সেমি 8 সেমি, তাহলে খাতাতে উপরে আগে 4 সেমি আর 8 সেমি কেন? বড় ব্যাগ 90 রাখ বসে 4 সেমি আর 8 সেমি কেন দাদা বলে বলো? আমার 90 এর মধ্যে আপনি বসে দেবো বলো বলে দাও। খাতার উপরে 4 সেমি 8 সেমি গেছো? স্কেলটা নেন তো। মনে হচ্ছে হ্যাঁ বাহ। এবার হচ্ছে খাতার নিচে যেরকম দেখা যায় এটা দাগটা না বড় করে ওই চাপো চাপো দিক চাপো। আর চাবি লিখবো মানে হ্যাঁ, নাইনের কাছে 3 জন করে। নাইনে, নাইনে। 22 জন করে 9 টেনে, জনগণের সংখ্যা খুব কম। যাই হোক, আর বড় বড় পোস্টারটা আনতে হবে। হ্যাঁ বড় বড় না? বড় বড় পোস্টারটা ওরা দাদা। আমার মাঝে দুজনের এইগুলো হয়ে গেছে। এবার শোনো শোনো, সবার প্রথমে নামকরণ করবা, এখানে এ বিন্দু লিখো, এ শুধু এখানে এ লিখো। আমি 90 ডিগ্রি রাখি দিতে মুছবে না রাখিস না, ঢুকতে দেবে না। না না এখানে রাখি। এবার হচ্ছে এ বিন্দু, এবার এ বিন্দু তোমার 90 ডিগ্রি আঁকতে হবে কম্পাসের সাহায্যে। আঁকতে পারো তো? কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি এঁকে বলে এ বিন্দুতে প্রথমে কম্পাসের যে কোনো একটা মাপ নিয়ে ফার্স্ট রাউন্ড একটি মাপে 3 বার বেশি কাট বড় মাপ নাও না, ছোট মাপ বেশি বড়। একই মাপে 3 বার কাট এই তুই কোলে নিয়ে করো না, হবে না কিন্তু নিচে রেখে করো। ও সব হয়। ওর ট্যালেন্ট নাকি হয়েছে? ফার্স্ট রাউন্ড হয়ে গেছে। কম্পাস কম্পাসের মাপ যেন না নড়ে, একই মাপ নিয়ে এখানে এখানে কাঁটা বসিয়ে ফার্স্ট দাগ কাটো, ফার্স্ট দাগ কাটো, যেখানে কাটলো সেখানে কাঁটা বসিয়ে সেকেন্ড দাগ কাটো।
মাপ এই মাপ কিন্তু একই থাকবে হ্যাঁ দাগ কেটেছো এখানে বসিয়ে উপরে একটা কাটো এইটাতে বসে উপরে কাটো কেটেছো এবার এইটাতে বসিয়ে উপরে একটা কাটো কেটেছো দিয়ে দাগগুলোকে বড় করে দাগটাকে জুড়ে দাও আর বড় করবো আর্টসিমে এত ছোট কেন ওটা তো 4 হয়েছে তুমি এটা করবে শুনে দিচ্ছ একটা এটা বড় করে দাগ দাও তোমরা কি ইংলিশটা আর বাংলা চার 8 কাটো নি 8টা কাটো এটা 8 ওটা বাংলা 4 হয়েছে আমি ইংরেজি 8 হয়ে গেছে এটুকুনি সরে গেছে আর বাড়িতে ঠিক করব চলো এবার না ওর সঙ্গে কিছু এই এবার দেখো বলেছে যে সমকোণ সংলগ্ন বাহু দুটি তৈরি করতে এটা সমকোণ তৈরি হচ্ছে এখানে এটা সমকোণ সংলগ্ন বাহু হচ্ছে একটা নিচের বাহুটা একটা উপরের বাহুটা তাহলে আমরা নিচের বাহুতে 8 সেমি নেব এর কম্পাসের সাহায্যে 8 সেমির মাপ নাও কম্পাসের সাহায্যে 8 সেমির মাপ নাও তাড়াতাড়ি হয়ে গেছে 8 সেমির মাপ নাও ভালো করে বানানো হয় হ্যাঁ 8 সেমির মাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে এদিকে কাটো পুরো কেটে দাও এটা এ বিন্দুতে বসিয়ে এদিকে কাটো কাটা হয়ে গেছে তাহলে এটা হচ্ছে আমাদের বি বিন্দু হলো এবার এটা জুড়িয়ে দাও জুড়ি দিবি না জুড়বে কার সাথে জুড়বি 4 সেমি নিচে 4টা কেটে দিবি পরে করু হয়েছে এবার হচ্ছে 4 সেমি মাপ নাও কাটার সাহায্যে দিয়ে উপরে কাটবো হ্যাঁ দিয়ে এ বিন্দু থেকে উপরে দিয়ে কাটবো হয়ে গেছে জুড়ি দিই জুড়ি দিলাম হয়েছে এই বিন্দুতে উপরে হ্যাঁ এই বিন্দু থেকে উপরে কাটো কোথায় এই কাটা চিহ্ন এখানে কাটো দেখো ওর কি টুকে আর উপর নিচে তো মা তোর স্পট হলো কি করি ওর ওই মাপ তো তোমার না সমস্যা বড় নিচে হ্যাঁ এবার হচ্ছে যে বিন্দুটা পেলাম সেটার নাম দিয়ে দাও সি জুড়ে দিলাম বি আর সি জুড়ে দাও দিয়ে বি আর সি জুড়ে দাও আর পুনরাবৃত্ত করতে হবে এই শোনো বি আর সি জুড়ে হয়েছে এবার কাজ কি পরিবৃত্ত অঙ্কন করতে হবে বুঝে গেছি তো পরিবৃত্ত অঙ্কন করার নিয়ম কি নিচের এই বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে জানো তো কি করে করতে হয় অর্ধেকের থেকে একটু বেশি বড় মাপ নেবা উপরে কাটবা নিচে কাটবা কাটো 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 কেটেছো এবার হচ্ছে বি বিন্দুতে বসিয়ে সেম মাপ নিয়ে উপরে একটা কাটো নিচে একটা কাটো এ দেখো যদি ছোট কেটে দাও তাহলে দেখো ঠাই পাচ্ছে না পেয়েছে দেখো জুড়ে দেবো হ্যাঁ জুড়ে দাও বড় করে জুড়বা হ্যাঁ হয়ে গেছে কাজ কর এবার বিআরসি পরিবৃত্ত নেব না এবার বি আর সি এর সমদ্বিখণ্ডিত করো বি আর সি কে সমদ্বিখণ্ডিত করো এই বড় পরিবৃত্ত হয়েছে এবার বি আর সি কে সমদ্বিখণ্ডিত করতে হবে তাহলে বি আর সি এর অর্ধেকের থেকে একটু বেশি নিয়ে উপরে একটা কাটবা নিচে একটা কাটবা উপরে একটা কাটো নিচে একটা কাটো কেটেছো এবার হচ্ছে এবার সি বিন্দুতে একই মাপ নিয়ে সি বিন্দুতে উপরে একটা কাটো নিচে একটা কাটো কেটেছো বাহ এবার বিন্দু বসিয়ে জুড়ে দাও হয়ে গেছে বিন্দু বসিয়ে জুড়ে দাও ওখানে হলো না আমার তো লাইনে আমার তো হাতে এবার এখানে তো মাপ চোপের কিছু নেই যাও ওই কম্পাসের মাপ চোপ কম্পাসে তোমরা ভেঙে দিলে আমি আমি ভেঙেছি এখন তোমাদের মধ্যে কেউ না কেউ ভেঙেছে তাই না এখন আমাকে হাত দিয়ে করতে হবে যাই হোক। এবার বেশি তোমাদের বিন্দু কোথায় এসছে আমার তো লাইনের মধ্যে এসছে তাহলে লাইনের মধ্যে সব লাইনের মধ্যে এসছে তো তাহলে আমারটা ভুল এসছে ঠিক আছে তাহলে বলে line- কেন ভাই দাঁড় তো কেন করিস ওই তো বলে এসেছি হবে তো আচ্ছা যেখানে এসছে সেখানে বিন্দু ও লেখো এবার আমার তো এখানে এসে আমি এখানে না, আমি লিখি। আচ্ছা আমি এখানে অপশন নেই এখন। ইচ্ছা করছি ওটা হয়েছে? ওই ইচ্ছা করছি দেখে ঠিক আছে এবার যে বিন্দুটা বেরোলো সেই বিন্দু থেকে সি এর মাপ নাও এ এর মাপ নাও বি এর মাপ নাও
মানে আগে স্কেল মাপা তো কাঁটাগুলো বসতে নেই, আরে কাঁটার সাহায্যে ও স্কেলের সাহায্যে মাপবে। পরিবৃত্ত অঙ্কন করবে না? ও আমি তো করে ফেলেছি। আমি সেকশন মাত্র বল পাবো। নিচে হ্যাঁ মিলানোর পরে বাকি করে। ঘোরা 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 ওরে হুমান আরে দাঁড়াও এ দাঁড়াও না তাকাও, দেখো ভুল জায়গায় নিচে অবস্থা ওতে কাঁটা বসা 8:30 দিয়ে চলবো। ওর কথা থাক ওরম লাগছে। কাঁটা কম্পাস ঘুরাতে পারো না? এই যে আমি আমার ভালো না, আমি এই আমার ভালো করে করছি কিন্তু এই যে হ্যাঁ সুকান্ত কুমার ওরাম করে ঘোরাতে নেই, একবারে কম্পাস যখন তুমি ঘোরাবা একটু কাট করে নেবা, এদিকে ঘোরাতে একটু কাট করে টাইট কর। টাইট করো, গেঞ্জি টাইট করো, ক্লাস 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 যে টাইট করতে ফুল বাকি টাইট করো। এইটাই হচ্ছে এইটাই ওটা হচ্ছে ওখানে ডাস্টবিনে তো আমার ওটা মাথার কেন হবে আমার ওটা ওটা নোট নেই তুই দেখি আমার তো নোট তো না দাও দাও দাও। ওই এখানে রুল নড়ছে। রুল হচ্ছে রুলের ফোন হচ্ছে। রুলই তো হচ্ছে। রুলের ফোন হচ্ছে। ভালো করে আরে রুলটা বড় পিছনটা নড়ছে। এই শোনো ওই যে রুল এখানে আছে, তাহলে পরিমিত পুরোপুরি মিলেছে। এর সমাধান পুরো আগেরটার মতো করে লিখে নেব, অথবা আগে যেগুলো লেখাতাম ওইটার মতো করে সমাধানটা লিখে নেব। বল বাইরে লিখে দাও। সমাধানটা বাড়িতে আমি লিখে নেব। চলো আর কোন হবে না তো? না না চলে যাচ্ছি 4 কোশ্চেন, 4 কোশ্চেন 4 আর বড়বা 8:30 বেজে গেছে। আমি ও ফুল পেলাম যে 4 কোশ্চেন করো। ও থাক থাক আর বাইরে করে আনবো। দাদা এদিকে করে খাতা নিতে ভুলে যাবো না। না থাক। পারবো পারবো চারবো, চারবো। বাড়িতে 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 চার তাড়াতাড়ি করো। বাড়িতে আর পারবো না হবে না। আমি করে দিচ্ছি, আমি পরের দিন আর পড়াবো না। একটি সমকোণী ত্রিভুজ আঁকি যার অতিভুজের দৈর্ঘ্য 12 সেমি। আচ্ছা আমরা তো লিখাবো। একটি বাহুর দৈর্ঘ্য তাহলে 5 আর সেমি। মারবো না। হ্যাঁ, যাও যাও বাড়ি করে চলে শোনো। তাহলে অপর একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। আচ্ছা শোনো, এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের দৈর্ঘ্য 12 সেমি বলে দিদি দিয়েছে, তো আমরা বাড়ি করলো। আর একটা বাহুর দৈর্ঘ্য 5 সেমি বলে দিয়েছে। এখন সমস্যাটা হচ্ছে যে যদি অতিভুজের দৈর্ঘ্য 12 সেমি হয় আর একটা বাহু 5 সেমি হয়, তাহলে অপর বাহু কি করে পাবো? বুঝতে পারলাম? বিষয়টা হচ্ছে যে এরকম যদি সমকোণের দুই সাইডে বাহু দৈর্ঘ্য বলে না দেয়, তাহলে ত্রিভুজ তুমি যেমন তেমন করে আঁকতে পারবে না। তাহলে তোমাকে আগে লম্বটা বার করে নিতে হবে। এটা কিন্তু ভূমি তলের লম্ব বার করে নিতে হবে। পিথাগোরাসের সূত্র যদি কারোর মনে থাকে, সেটা কি ছিল? দিদি দিচ্ছ তো? হ্যাঁ লেখো, অতিভুজের স্কয়ার সমান সমান দেখো অঙ্ক পড়ার জন্য বুঝিয়ে দিচ্ছ। লেখো, কি লিখবো? যেটা আমি করে নিচ্ছি। সমাধানটা লিখে দাও আগে। অতিভুজের স্কয়ার সমান সমান সমাধান লেখা তো আগে থেকে দিয়ে লিখো। আগে তো অত বড় লিখবো। তার আগে কি লিখো? আর কি করলি বুঝি দিলে পুরো সমাধানটা বুঝিয়ে সেম দাও। লেখা, বাইরে পড়বো কি? সমাধানটা লিখে দাও। তো আর কালকে করবো। বলো না সেম লেখা। অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে এখানে অতিভুজ কত বলে দেখো? অতিভুজ দেখো বলেছে 12 সেমি। তাহলে 12 স্কয়ার সমান সমান, যদি এই যে 5 সেমি বলে দিলে আমরা লম্ব ধরি, তাহলে 5 স্কয়ার প্লাস 2 স্কয়ার। এখন 12 স্কয়ার মানে কত? যদি কারো মনে থাকে তিনজনের মধ্যে 144 144। 5 স্কয়ার মানে কত? 25 প্লাস ভূমি স্কয়ার। তাহলে বা 25 থেকে দিকে চলে আসবে 144 মাইনাস 25 সমান ভূমি স্কয়ার। তাহলে 144 থেকে 25 বাদ দাও, কত হবে? 14 থেকে 5 গেলে 9, 3 থেকে 2 গেলে 1, সামনে আছে 1। কিছু একটা ভুল হয়েছে। 144 থেকে 25 যদি বাদ দেওয়া হয় তাহলে 9 কি আছে? কত হয়েছে বলতে কিছুটা ভুল আছে। 119 ভূমি স্কয়ার। না 8:30 119 কোন রকম পূর্ণবর্গ সংখ্যা নয়। সুতরাং এই বইটা দিতে অঙ্কটা হবে। একটু করে করাও আর টাইম 8:30 বেজে গেছে মাছ বাজার হচ্ছে আমরা আরে মাছ বাজার আচ্ছা শোনো, বাকি 6 পর্যন্ত যে অঙ্কগুলো আছে বাড়ি ঘাট বাড়িতে, আচ্ছা এটা ঢুকতে হবে। বুঝি দাও। বাড়িটা দিয়ে নাও। বাইরে দিকে আছে। আমাদের কাছে থাকলো না পর্যন্ত আগে একটু বড় বড় করে
তো ব্যাপারটা চল সময় নেই আরে তোমরা একটু পিছিয়ে বসো, আমার তো সামনে দাঁড়ানোর জায়গা নেই। অনেক জায়গা আছে এই, এখানে তোরা একদম বসে যাবে, যেমন দুজনে বসবো তো। তুই পিছু, পিছু, পিছু। হ্যাঁ, পিছু। এই তো, সোজা বসো। আস্তে আস্তে যাবে।